বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাস ছোটবেলায় কম বেশি আমরা প্রায় সকলেই পড়েছি। সেই চাঁদের পাহাড় দেখতে সুদূর আফ্রিকা যাওয়ার ইচ্ছে থাকলেও সুযোগটা হয়তো অনেকেরই হয়ে ওঠে না। যদি বলি আর এক চাঁদের দেশ রয়েছে ধরাছোঁয়ার মধ্যেই আমাদের এই ভারতবর্ষে, তাহলে খুব অবাক হবেন, তাই না? এতক্ষণে অনেকেই হয়তো বুঝে গেছেন আজ আমি যে চাঁদের দেশের গল্প শোনাবো তা ভারতের একদম উত্তরে হিমালয়ের অপর প্রান্তে অবস্থিত এক রূপকথার রাজ্য, যার নাম লে লাদাখ। ভ্রমণপ্রিয় মানুষের কাছে লে লাদাখ যেন এক স্বপ্নপুরী। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর অপার বৈচিত্র্যে ভরা এই কেন্দ্রশাসিত অঞ্চলটি নিজ রূপ ও গুণে হয়ে উঠেছে অনন্য। লাদাখের বিচিত্র বর্ণের সব পাহাড় আপনার যেমন নজর কাড়বে, তেমনই পা রাখতে পারবেন বিশ্বের সব থেকে উঁচু মোটরেবল রোড বা পাস উমলিংলা পাশে। তার সাথে দেখে নিতে পারবেন শ্বেত শুভ্র খারদুংলা পাস, আর একই সাথে হেঁটে বেড়াতে পারবেন প্রাচীন সিন্ধু সভ্যতার প্রাণধারা সিন্ধু নদের তীরে। আবার বৌদ্ধ ধর্মের সব থেকে প্রাচীন এবং অবিকৃত রূপকে খুঁজে পাবেন হেমিস গুম্ফার অন্দরে। বরফে ঢাকা শ্বেত শুভ্র পর্বতমালার পাদদেশে ঘন নীল জলের প্যাংগং লেক যেমন আপনাকে মুগ্ধ করবে, একই সাথে ভারত পাক সীমান্তে অবস্থিত ছবির মতো সুন্দর তুর্তুক ভিলেজ পায়ে হেঁটে কিন্তু ঘুরে দেখতে পারবেন লে লাদাখ ট্যুরে। আর হ্যাঁ, এখানেই রয়েছে ভারতের একমাত্র শীতল মরুভূমি হোন্ডার কোল্ড ডেজার্ট। এরকম আরও অনেক বৈচিত্র্য ও অজানা গল্প নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। আমাদের 8 রাত 9 দিনের লে লাদাখ ট্যুরের সমস্ত খুঁটিনাটি তথ্য, যেমন হোটেল ডিটেলস, গাড়ির কন্ট্যাক্ট, খাওয়া দাওয়া, ট্যুর ইটিনারি সহ পার হেড খরচা কত হয়েছিল সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ দেব এই ভিডিওতে। তাই অনুরোধ রইল ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার। আগামী দিনে যারা লে লাদাখ যাওয়ার প্ল্যান করছেন, আশা করি উপকৃত হবেন এই ভিডিও দেখে। তাহলে চলুন পায়ে পায়ে ঘুরে দেখি আমাদের সবার ড্রিম ডেস্টিনেশন লে লাদাখ। আমরা লে লাদাখ ট্যুর করেছিলাম জুন মাসের মাঝামাঝি সময়ে। কলকাতা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আমরা পৌঁছেছিলাম লে এয়ারপোর্টে। মাঝে দিল্লিতে ছিল 8 ঘন্টার লেওভার। ওই 8টার দিকে ছিল ফ্লাইট এয়ার ইন্ডিয়ার, আর সেই ফ্লাইট দিল্লি গিয়ে পৌঁছেছিল রাত্রেবেলা 10:30টার দিকে। তারপর ছিল প্রায় 8 ঘন্টার লেওভার। আবার ভোর 6:30টার সময় দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছেড়ে ওই 7:30 8টা নাগাদ পৌঁছে গেছিলাম লে এয়ারপোর্টে। এতে করে আমাদের খরচা পড়েছিল মোটামুটি পার হেড ওই 25,000 টাকা মতো। আপনারা এছাড়াও অন্যভাবে লেতে পৌঁছাতে পারেন, যেমন শ্রীনগর যেতে পারেন ফ্লাইটে, সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে 1 ধরে এক রাত কার্গিলে কাটিয়ে পরের দিন সন্ধ্যায় পৌঁছাতে পারেন লে শহরে, অথবা মানালি পৌঁছে মানালি থেকে মানালি লে হাইওয়ে ধরে জিসপা বা সারচুতে এক রাত কাটিয়েও কিন্তু পরের দিন পৌঁছাতে পারেন লে শহরে। এক্ষেত্রে আপনাদের খরচাটা একটু কম হবে, তবে জার্নিটা আবার কিন্তু অনেকটা বেশি হবে। তো এই কটা ভাবেই আপনারা পৌঁছাতে পারেন লে শহরে। তবে আপনারা যদি ফেব্রুয়ারি বা মার্চ মাসে যান, সেক্ষেত্রে কিন্তু অনেক পাস বন্ধ থাকে। তো এটা ভালোভাবে খোঁজ খবর করে আপনাদেরকে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আপনাকে ফ্লাইট ধরে লেতে পৌঁছাতে হবে। দিল্লি থেকে লে যাওয়ার সময় ফ্লাইট থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। শুধুমাত্র এটা দেখার জন্যই অনেক মানুষ কিন্তু দিল্লি থেকে ফ্লাইটে ডিরেক্ট লে যায়। তো আমাদের জার্নির গল্পটা তো আপনাদেরকে বলেই দিলাম। আমাদের ট্যুর প্ল্যান ছিল টোটাল 8 রাত 9 দিনের। তার মধ্যে ডে 1 সকালে পৌঁছালাম লে এয়ারপোর্টে। সকাল 7:30টায় আমরা লে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। লে এয়ারপোর্ট কিন্তু আর্মিদের এয়ারপোর্ট, এখানে ছবি তোলা নিষেধ। আর আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম, উনি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। এয়ারপোর্টে ড্রাইভার ওয়েট করছিল। তো গাড়িতে লাগেজ তুলে নিয়ে লে এয়ারপোর্ট আরেকবার ভালোভাবে দেখে নিলাম, আর তারপর রওনা দিলাম লে শহরে আমাদের যে হোটেল বুকিং ছিল তার উদ্দেশ্যে।
10,000 ফুট উচ্চতায় এরকম সুন্দর সাজানো গোছানো লে শহরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। সারা রাত লেওভারের ক্লান্তি যেন কোথায় ঘুচে গেছিল এই সৌন্দর্য দেখে। বলে রাখি, আমরা লে লাদাখ ট্রিপ করেছিলাম লাদাখের এক লোকাল এজেন্সির সাথে। গুগল থেকেই কিন্তু পেয়েছিলাম ওনার নাম্বার, আর আমাদের পুরো ট্যুরটাই উনি খুব ভালোভাবে অপারেট করেছিলেন। ট্যুর প্যাকেজের মধ্যে আমাদের ছিল 8 রাতের সমস্ত হোটেল স্টে, তার সাথে রাতের ডিনার আর ব্রেকফাস্ট, আর আমাদের 4 জনের এই 9 দিনের ঘোরার জন্য গাড়ির বুকিং। তো আমাদের তো ওনার সার্ভিস ভালো লেগেছে। আমি ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর পুরো ট্যুরের টোটাল বাজেট আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। লে শহরের এই হোটেলে আমরা ছিলাম টোটাল 3 রাত। প্রথমে ছিলাম 2 রাত, আর বাকি 5 দিন পর সব জায়গা ঘুরে এসে শেষে ছিলাম আরও 1 রাত। এই হোটেলটা দেখতে যেমন সুন্দর, পরিবেশটাও কিন্তু চারপাশের ততটাই সুন্দর। হোটেলের নাম ছিল জিগজিগ হলিডেজ। আমি হোটেলের কন্ট্যাক্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন। রিসেপশনে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস শো করিয়ে আমরা গেলাম রুমে। আর রুম থেকে বাইরের ভিউটা জাস্ট দারুণ। এটা বারান্দা থেকে একটা সাইডের ভিউ। এই ছিল লে শহরে আমাদের রুম। এখানে আমরা প্রথম 2 রাত থাকবো। রুমটা এমনি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে সমস্ত বেসিক ফেসিলিটিগুলো থাকে সব কিছুই সেখানে ছিল। আর জানালা থেকে বাইরের ভিউটা দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম। এতটাই সুন্দর লাগছে বাইরেটা দেখতে যে অবাক হয়ে তাকিয়েছিলাম বাইরের দিকে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু তার আগের দিন রাতের 8 ঘন্টা একটা লেওভার ছিল দিল্লিতে। আর তারপর ওই 2:30টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইটসিনের জন্য। সবার প্রথমে আমরা চলে গেছিলাম দেখতে লে প্যালেস। এই লে প্যালেস তিব্বতী স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এখানে টোটাল 9টি ফ্লোর রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদাভাবে গিয়ে দেখা যায়। লে প্যালেসের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1553 সালে আর শেষ হয়েছিল 17 শতকে। এখানে ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে, যার দেয়াল চিত্রগুলো দেখে কিন্তু মন ভরে যায়। এই হচ্ছে সেই মিউজিয়াম। আচ্ছা, এটা খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, আর প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 15 টাকা, বিদেশিদের জন্য 100 টাকা। আছি লে প্যালেসের একদম টপ ফ্লোরে, আর এই টপ ফ্লোর থেকে অন্যদিকের ভিউটা তো আপনাদের দেখালাম, আর একটা দিকের ভিউটা দেখাচ্ছি। জাস্ট দেখুন, মানে মনটা না ভরে যাবে। সূর্য তো এখন বাজে 5:30, কিন্তু সূর্যের যা মানে রোদের যা জোর দেখে মনে হবে এখন আমাদের এখানের ওই দুপুর 12টা-1টার সময় যেরকম রোদ হয় না, ঠিক সেরকম। মানে সূর্যের দিকে জাস্ট তাকানো যাচ্ছে না। এখানে তো সন্ধে দেরি করে হয়, আর এই জন্যই এখনও রোদের জোর দেখুন। আর এখানে না গাছগুলোর একটা বৈশিষ্ট্য আছে, এই যে সব গাছ এরকম লম্বা লম্বা মতো। আর আমাদের হোটেলটা হচ্ছে ওই যে শান্তিস্তূপা দেখা যাচ্ছে ওখান থেকে ওর জাস্ট নিচটাতে করে আর কি। লাঞ্চটা যেহেতু আমাদের করা হয়নি, সেই জন্য লে প্যালেস ঘুরে বাইরে বেরিয়ে তার পাশের একটা রেস্টুরেন্ট থেকে লাদাখের অন্যতম একটা স্পেশাল ডিশ চিকেন থুকপা আমরা খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম লে প্যালেস থেকে মাত্র 5 কিলোমিটার দূরে শান্তিস্তূপা দেখতে। এই শান্তিস্তূপা সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তবে এই শান্তিস্তূপাতে ঘুরতে যাওয়ার বেস্ট সময় হচ্ছে সানরাইজ বা সানসেটের সময়। এখান থেকে সানরাইজ বা সানসেট দেখতে কিন্তু দারুণ লাগে। শান্তিস্তূপা থেকে লে শহরটার ভিউ। শান্তিস্তূপা ঘুরে দেখার জন্য কোনো এন্ট্রি ফিস কিন্তু লাগে না, আর আমরা সানসেটটা কিন্তু এখান থেকেই দেখেছিলাম। আর এটার একদম পাশেই রয়েছে আরও একটা মন্দির, আপনারা চাইলে কিন্তু এটাও ঘুরে দেখে নিতে পারেন। প্রথম দিন আমরা কিন্তু শুধু এই দুটো জায়গায় ঘুরে দেখেছিলাম, আর তারপর সন্ধ্যাবেলাটা কাটিয়েছিলাম লে মার্কেটে। এখানে বলে রাখি, আমরা যেহেতু ডিরেক্ট ফ্লাইটে লে এসে পৌঁছেছি আর একেবারে 10,000 ফুট উচ্চতায় চলে এসেছি, সেই জন্য আমরা প্রথম দিন কিন্তু খুব বেশি কিছু শিডিউলে রাখিনি, কারণ একটুতেই সিঁড়ি উঠতে গিয়ে বা হাঁটাচলা করতে গিয়ে আমাদের কিন্তু একটু হাঁপিয়ে পড়ছিলাম। আপনারা যদি মানালি হয়ে বা শ্রীনগর হয়ে আসেন, তাহলে কিন্তু বডি অনেকটাই অ্যাক্লিমেটাইজ হয়ে যায় এই উচ্চতার সাথে। আর ডিরেক্ট কিন্তু লে এলে আপনাদেরকে প্রথম দিনটা একটুখানি রেস্টের মধ্যেই থাকতে হবে। লে মার্কেটে বেশ কিছুক্ষণ ঘুরে হোটেলে ফিরে করেছিলাম ডিনারে দারুণ সব বাঙালি খাবার দাবার ছিল। আর ডিনার করে রাত্রেবেলা বাইরের ভিউটা দেখতে জাস্ট দারুণ লাগছিল, আপনাদের সাথেও তা একটু শেয়ার করে নিলাম।
পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম দারুণ রোদ ঝলমলে একটা আকাশ আর সুন্দর একটা দিন। তো ঘুমটা ভালোই হয়েছিল, যেহেতু আগের দিন রাতে আমাদের ভালো সেভাবে ঘুম হয়নি। তারপর হোটেল থেকে দেয়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। শহর ছেড়ে গাড়ি যখনই একটু বাইরের দিকে এলো তখনই চোখে পড়ল লাদাখের সেই পরিচিত রুক্ষ সূক্ষ্ম ভূমিরূপ। অনেকেই মনে করেন লাদাখ মানেই তো রুক্ষ সূক্ষ্ম মরুভূমি, তবে এর মধ্যেও যে কি অপার প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে সেটা লাদাখ ভ্রমণে না এলে আপনার বিশ্বাসই হবে না। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সিন্ধু আর জাস্কার নদীর যে কনফ্লুয়েন্স তার সামনেই। দারুণ লাগছে না দেখতে? আমরা এই সাইড সিনে বেরিয়ে এখন ম্যাগনেটিক হিল পেরিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায়, যেতে যেতে দেখতে পেলাম। আর চারদিকের ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ অসাধারণ। আজকের লোকাল সাইট সিনের মধ্যে সবার প্রথমে আমরা দেখব অলচি মনেস্ট্রি। এখন চলেছি অলচি মনেস্ট্রির দিকেই। ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটার, লে শহর থেকে সময় লাগে 1.5 ঘন্টা। আর রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল এই সিন্ধু নদের ইতিহাসের বইয়ের পাতায় পড়া সিন্ধু নদ চোখের সামনে দেখে কি যে ভালো লাগছিল তা বলে বোঝানো যাবে না। অলচি মনেস্ট্রির পথে রাস্তার দুধারে এরকম দোকান। অলচি মনেস্ট্রি ভেতরে ফোন অ্যালাউ নয়, তাই নিয়ে যেতে পারবো না। প্রায় 1000 বছরের পুরানো এই অলচি মনেস্ট্রি লাদাখের অন্যতম পুরানো একটি মনেস্ট্রি। মনেস্ট্রির দেয়ালে রয়েছে বিভিন্ন পুরানো চিত্রকলা, রয়েছে বৌদ্ধদেবের মূর্তি, আর তার সাথে পাশ দিয়ে বয়ে চলা এই ঘন নীল জলের সিন্ধু নদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। অলচি মনেস্ট্রি দেখে 1 কাপ করে চা খেয়ে আমরা ফিরে আসছিলাম লে শহরের দিকে। মনেস্ট্রি পেরিয়ে আমরা এখন ওই কনফ্লুয়েন্সটাতে এলাম। এই কনফ্লুয়েন্সটার ভিডিওটা আগে ওপর থেকে নিয়েছিলাম, এখন আমরা ওই ওপর থেকে নিচে নেমে এলাম। তো এখানে রিভার রাফটিংও করা যায়, এই যে দেখুন, এই উপর থেকে তখন আমরা ছবিটা নিয়েছিলাম। এখন তো ওই নিচটাতে চলে এসেছি। জাস্কার নদী, যার জলটা একটু বেশি নীল, আর এটা হচ্ছে ইন্দাস নদী বা সিন্ধু, এটা হচ্ছে জলটা ঘোলাটে। এবার এখানে দেখুন জলের কালারটা দুটো মিশে এটা হচ্ছে সিন্ধু নদ। জাস্কার নদী সিন্ধু নদের উপনদী, তো এটা সিন্ধু নদে মিশছে। খুব সুন্দর জায়গাটা। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক হিল এই জায়গাটার নাম, তবে ম্যাগনেটিক এফেক্ট কিন্তু কিছু নেই, সেটা এই বোর্ডের লেখাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এখানকার ভূপ্রকৃতির জন্যই নাম হয়েছে জায়গাটার ম্যাগনেটিক হিল। আর তার মোটামুটি পাশেই ছিল গুরুদুয়ারা শ্রী পাথর সাহিব। শোনা যায় স্বয়ং গুরু নানক নাকি এখানে এসেছিলেন, আর তার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয়েছে এই গুরুদুয়ারা। যাতায়াতের পথে আপনারা কিন্তু এই গুরুদুয়ারা ঘুরে দেখতে পারেন। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা ওপরে গিয়ে দেখতে হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু লঙ্গর আছে, যেখানে কিন্তু দুপুরে খাবার ব্যবস্থাও রয়েছে। তো আমরা যখন গেছিলাম তখন লঙ্গর বন্ধ হয়ে গেছিলো, তো পাশাপাশি একটা রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চটা করেছিলাম। আর তারপর সন্ধেবেলাটা আবারও কাটিয়েছিলাম লে মার্কেটে। লে মার্কেট কিন্তু শপিং করার জন্য বেশ ভালো একটা জায়গা, তবে জিনিসপত্রের দামটাও কিন্তু বেশ ভালো, তাই বার্গেনিং করাটা দরকার। আর তার সাথে এখানকার বিখ্যাত বাটার মিল্ক টি খেতে কিন্তু ভুলবেন না। রাতে ডিনার করতে চলে এসেছিলাম। এই হোটেলের খাবার দাবার কিন্তু জাস্ট ছিল দারুণ। দেখতেই পাচ্ছেন কত কিছু আইটেম আছে, আর প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল জাস্ট অসাধারণ। লে শহরে দুরাত কাটিয়ে আমরা এরপর পরবর্তী 5 দিন লাদাখের বিভিন্ন জায়গা ঘুরে দেখব। লে শহরের যে হোটেলে আমরা ছিলাম, এই হোটেলটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। আমরা তো প্যাকেজ ট্যুরে এসেছিলাম, আপনারা আলাদা করে হোটেল বুক করে থাকতে চাইলে করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। হোটেলের নাম ছিল জিগজিগ হলিডেজ। আর হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম থাকা খাওয়া নিয়ে দুজনের 1 রাতের জন্য হোটেল ভাড়া পড়বে কিন্তু 4000 টাকা, থাকা খাওয়া মানে ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে। লে শহরে সাইট সিন কিন্তু আমাদের বেশ কিছু এখনও বাকি রয়ে গেল। তার মধ্যে অন্যতম হচ্ছে থিকসে মনেস্ট্রি, তার সাথে রয়েছে সে প্যালেস, হল অফ ফেম, তার সাথে রয়েছে হেমিস গুম্ফা, র্যাঞ্চো স্কুল, আরও বেশ কিছু সাইট সিন রয়েছে যেগুলো আমরা ফেরার পর করব। লাস্ট দিন আমরা ফিরবো আর লে শহরে তখন কিন্তু বাকি জায়গাগুলো দেখে নেব। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার গাড়িতে উঠবো। একটু লেট হয়েই গেল, 9টা বাজে এখন। আর এখন আমরা যাব নুব্রা ভ্যালিতে।
তো অনেকটা লং জার্নি। লে শহরকে পেছনে ফেলে আজকে আমরা যাব ভারতের একমাত্র শীতল মরুভূমি নুব্রা ভ্যালিতে। ওখানে থাকবো দুরাত। লে থেকে নুব্রা ভ্যালির দূরত্ব 160 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা মতো। মাঝে পথে দেখে নেব বিশ্বের এক সময়কার সবচেয়ে উঁচু মোটরেবল রোড খারদুংলা পাস। খারদুংলা পাসের উচ্চতা 18,000 ফিট। আর এই খারদুংলা যাওয়ার পথেই সবার প্রথম আমরা স্নোফল পেলাম লাদাখে এসে। আর দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই চারপাশের পরিবেশ কীরকম বদলে গেল। এখন চারপাশে দেখতে পাচ্ছি বরফে ঢাকা পর্বতচূড়া আর কুয়াশা বা মেঘে ঢাকা চারপাশ, তার মধ্যে দিয়েই কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলেছে। খারদুংলা পাসের উচ্চতা যেহেতু 18,000 ফিট, সেই জন্য এখানে কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বেড়াতে আসার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধপত্র সাথে নিয়ে আসা বা অক্সিজেনের ছোট ক্যান কিন্তু সাথে নিয়ে আসাই ভালো। খারদুংলা পাশে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা, খুব বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে শ্বাসকষ্ট হয়ে যাবে। গাড়িতে চলে যেতে হবে। মোটামুটি একটু ছবি তোলা হয়ে গেছে, এবার গাড়িতে চলে যাওয়া যাবে। খারদুংলা পাশে দাঁড়ালে আপনার মনে হবে বরফে ঢাকা পর্বতচূড়া আর তার সাথে মেঘের সারি যেন লুকোচুরি খেলছে। এতটাই সুন্দর, মনোমুগ্ধকর এই জায়গা। তবে আগেই বলেছি উচ্চতার জন্য কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে, তাই বলা হয় 10-15 মিনিটের বেশি এখানে না থাকতে। আর এমনিও যেহেতু গাড়ির জ্যাম হয়, সেজন্য কিন্তু খুব বেশিক্ষণ গাড়ি এখানে দাঁড়াতে দেয় না। তো ওই 10 থেকে 15 মিনিট সময় ওখানে কাটিয়ে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। খারদুংলা পাস থেকে নিচে নামার সময় ওই 15 থেকে 20 কিলোমিটার রাস্তা আসার পরেই চারপাশের ভূপ্রকৃতি কিন্তু অদ্ভুতভাবে বদলে যাবে। বরফে ঢাকা পর্বতচূড়াগুলো তো দূরে সরে যাবে, আর তার জায়গায় আপনার সাথে দেখা হবে সায়ক রিভারের। সায়ক রিভার দেখতে দেখতে কিছুটা এগিয়ে এসে একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য দিস্কিত মনেস্ট্রি, আর তার সাথে দেখে নেব 100 ফুট লম্বা বুদ্ধা স্ট্যাচু, যেটা পড়বে কিন্তু এই নুব্রা ভ্যালি যাওয়ার পথে। এই বৌদ্ধ মূর্তিটিকে বলা হয় মৈত্রেয়ী বুদ্ধা স্ট্যাচু, আর বিশ্বাস করা হয় এই মূর্তি শান্তির প্রতীক। এখান থেকে উল্টো দিকে তাকালে দেখতে পাবেন দিস্কিত মনেস্ট্রি প্রায় 350 বছরের পুরানো একটি মনেস্ট্রি। সিঁড়ি বেয়ে আপনাকে ওপরে উঠতে হবে, অনেকটাই ছড়ানো ছিটানো একটা মনেস্ট্রি। তবে পুরানো মনেস্ট্রি দেখতে তো ভালোই লাগে, আর লাদাখ তো এর জন্য বিখ্যাত। এবার এটা দেখে নিয়ে এখান থেকে আমরা যাব হুন্ডার কোল ডেজার্ট। এখান থেকে হুন্ডার কোল ডেজার্টের ডিস্টেন্স মাত্র 8 কিলোমিটার। আগেই বলেছি বৈচিত্র্যময় রাজ্য হলো এই লে লাদাখ, আর এই লাদাখের আর এক অন্যতম বৈচিত্র্য হলো এখানকার শীতল মরুভূমি, যা হুন্ডার কোল ডেজার্ট নামে পরিচিত। প্রায় 11,000 ফুট উচ্চতায় এখানে রয়েছে এই ঠান্ডা মরুভূমি, যেখানে প্রায় 7 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে বালিয়াড়ি। আর হ্যাঁ, এই বালিয়াড়ির পাশ দিয়েই আবার বয়ে গেছে নুব্রা রিভার, যা সায়ক নদীর একটি উপনদী, এবং এটি সিয়াচেন হিমবাহ থেকে কিন্তু তৈরি হয়েছে। আর মরুভূমি মানেই তো সেখানে থাকবে উট, তবে এখানে পাওয়া যায় ব্যাকটেরিয়ান ক্যামেলস উইথ এ ডবল হাম্প, মানে দুটো কুচ বিশিষ্ট উট কিন্তু এখানে দেখা যায়, যেটা এই জায়গাটাকে আরও বেশি বৈচিত্র্যময় করে তুলেছে। আপনারা চাইলে এখানে ক্যামেল রাইডও করতে পারেন। 15 থেকে 20 মিনিট এরা ঘোরাবে এই উটের পিঠে চড়িয়ে, আর নেবে ওই 300 থেকে 400 টাকা মতো। নুব্রা ভ্যালিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ক্যামেল রাইড করে এখন আমরা চলেছি আমাদের এখানে যে হোটেল বুকিং বা কটেজ বুকিং রয়েছে সেখানে। তো এই হচ্ছে আমাদের কটেজ, এখানে আমরা থাকবো 2 রাতের জন্য, আর এটার নাম হচ্ছে উডেন নেস্ট কটেজ। এটারও সমস্ত মানে ডেসক্রিপশানে লিঙ্ক প্লাস ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করতে পারেন। এখানকার পরিবেশটা ছিল কিন্তু বেশ ভালো। আর এই জায়গাটা দেখুন, এখানে অনেকগুলো কটেজ বা হোটেল বা রিসর্টের নাম কিন্তু দেয়া আছে, এবং কোন দিকে কোনটা সেটাও রয়েছে। নুব্রা ভ্যালিতে থাকার জন্য কিন্তু প্রচুর অপশান আছে। আপনারা চাইলে 1 রাতও থাকতে পারেন, আবার চাইলে 2 রাত থেকে আমরা যেভাবে ঘুরেছি তার থাং ভিলেজ আর টুকটুক ভিলেজ ঘুরেও কিন্তু এখান থেকে ব্যাক করতে পারেন। সূর্যের আলো যেহেতু এখানে অনেকক্ষণ থাকে, বিকেলবেলাটা আমরা চারপাশটা একটু ঘুরে দেখেছিলাম, আর তারপর ডিনার করে ঘুম। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা রওনা দিলাম। আজকে আমরা ঘুরে দেখব প্রথমে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল, আর তার সাথে দেখে নেব ভারত পাক সীমান্তে থাং ভিলেজ ও টুকটুক ভিলেজ।
ভারত মাতৃকার সীমান্ত রক্ষার জন্য চরম পরিস্থিতিতে সেবা এবং আত্মত্যাগ করে চলেছেন ভারতীয় বীর সেনারা, আর তাদের উদ্দেশ্যে সম্মান জানানোর জন্যই তৈরি হয়েছে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল। আর এখানে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, এটা দেখানো হয়েছে যে সিয়াচেনেও ভারতীয় সৈন্যরা কিভাবে যুদ্ধ করেন, আর সেখান থেকে ফিরে আসা এক সৈনিকের মুখে আমরা শুনে নিয়েছিলাম সিয়াচেনে তারা কিভাবে কাজ করেন সেই সম্পর্কে। এখন সিয়াচেন ওয়ার মেমোরিয়াল দেখে যাচ্ছি তুর্তুক ভিলেজের দিকে। নুব্রা ভ্যালি থেকে থাং ভিলেজের ডিস্ট্যান্স ওই 92 কিলোমিটার, আর তুর্তুক ভিলেজের ডিস্ট্যান্স কিন্তু 83 কিলোমিটার। অনেকেই এই দুটি জায়গা না দেখে শুধু নুব্রা ভ্যালি ঘুরে চলে যান, তবে আমি বলবো হাতে যদি আর একটা দিন সময় থাকে অবশ্যই এই দুটো জায়গা ঘুরে দেখার চেষ্টা করুন। থাং ভিলেজ ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি গ্রাম। পাকিস্তান থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছে থাং ভিলেজ। আর এই যে রেস্টুরেন্টটা দেখছেন এটা ভারতের শেষ রেস্টুরেন্ট। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাকিস্তানের একটি গ্রাম আর তার সাথে থাং ভিলেজ, দুটো পাশাপাশি। আর একটা ব্যাপার বলে রাখি, মাত্র 2 বছর আগেই কিন্তু এই থাং ভিলেজে আসার পারমিশন দিয়েছে ভারত সরকার। তার আগে কিন্তু সাধারণ মানুষ থাং ভিলেজে আসতে পারতেন না। আর তাছাড়া লাদাখের তো গোটা চারদিক জুড়েই রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দেখতেই পাচ্ছেন। আর দেখতে দেখতে থাং ভিলেজ ঘুরে আমরা চলে এসেছিলাম তুর্তুক ভিলেজ ঘুরে দেখতে। অ্যাপ্রিকট গাছ দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর একটি গ্রাম কিন্তু এই তুর্তুক ভিলেজ। অনেকে এখন তুর্তুক ভিলেজে থাকতে পছন্দও করছেন। তুর্তুক ভিলেজে থাকার জন্য কিন্তু রয়েছে বেশ কিছু রিসর্ট। আপনারা যদি শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিন কাটাতে চান তাহলে কিন্তু তুর্তুক ভিলেজ একটি আদর্শ জায়গা। তুর্তুক ভিলেজ আমরা পায়ে হেঁটে অনেকটাই ঘুরে দেখেছিলাম, তার সাথে এখানে যে হেরিটেজ হাউসটা ছিল সেটা আমরা দেখেছিলাম। এটা ওই একটা 50 টাকা টিকিট মূল্য দিয়ে আপনাদেরকে ঘুরে দেখতে হবে। আগেকার দিনের মানুষের ব্যবহৃত সব জিনিসপত্র রয়েছে এখানে। কোল্ড স্টোরেজ সাইট, সত্যি ঘরের ভেতরগুলো অনেক ঠান্ডা। এই যে অনেকগুলো ছোট ছোট ঘর আছে। তার সাথে দেখে নিতে পারেন তুর্তুকের রাজপ্রাসাদ, তার ভেতরে রাখা বিভিন্ন জিনিসপত্র মিউজিয়ামের মতো করে রাখা আছে। আর হ্যাঁ, এই রাজবংশের যিনি শেষ রাজা তিনি এখনও বেঁচে আছেন এবং তার মুখে তাদের বংশের ইতিহাসও কিন্তু আপনারা শুনে নিতে পারবেন, যেটা আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল দেখতে। तो उन्होंने बताया आपके मुल्क पर नेहरू हमला कर रहे हैं, हम आपको मदद करेंगे, सपोर्ट करेंगे। भाना बना के आया। ভারত পাক সীমান্তে অবস্থিত ছবির মতন এই সুন্দর তুর্তুক ভিলেজ সারা জীবন কিন্তু আপনার মনের মনিকটায় থেকে যাবে এর সৌন্দর্যের জন্য। এখানকার বিখ্যাত কাওয়া টি খেয়ে আমরা রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। ফেরার সময় লেগেছিল ওই 2.5 ঘন্টা মতো। রিসর্টে ফিরে রাতে ডিনার করে ঘুম, আর সকালে উঠে আমরা রওনা দেব প্যাংগং লেকের দিকে। লে লাদাখ ট্যুরের আজ আমাদের 5ম দিন। আজকে আমাদের গন্তব্য প্যাংগং লেক। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেকের দূরত্ব অনেকটাই, প্রায় 275 কিলোমিটার। সময় লেগে যাবে প্রায় 7 ঘন্টা মতো। মাঝখানে আমাদের লাঞ্চও করতে হবে। রাস্তায় বেরিয়ে কিছু দূর যাওয়ার পর রাস্তায় ধস নামার জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তবে ভারতীয় সেনা ও বিআরওর তৎপরতায় রাস্তা কিন্তু ওরা ঠিক করে দিয়েছিল 2-2.5 ঘন্টার মধ্যে। তারপর আবার গাড়ি চললো। অনেক জায়গায় কিন্তু প্রায় অফরোড ছিল, সেরকম রাস্তা ছিল না বললেই চলে। আর হ্যাঁ, এই পথে অনেক বাইকারদেরকেও দেখলাম। আপনারা জানেন লাদাখে কিন্তু প্রচুর মানুষ বাইক নিয়ে আসেন রোড ট্রিপে, তো তাদের দেখা পেলাম। আর মাঝে রাস্তায় এক জায়গায় লাঞ্চটাও সেরে নিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর দেখা মিলল সেই স্বপ্ন সুন্দরীর। দূর থেকে প্যাংগং লেক দেখে হঠাৎ করে মনে হচ্ছিল কোথায় যেন চলে এসেছি। প্যাংগং লেকের সাথে প্রথম আলাপ হয় 3 ইডিয়টস মুভি দেখার সময়। তখন থেকে মনে একটা ইচ্ছা ছিল আমিও যদি কোনোদিন যেতে পারতাম এরম সুন্দর একটা লেকের ধারে তাহলে কেমন হতো। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। আপনি যদি লে লাদাখ ট্যুর প্ল্যান করে থাকেন, ট্যুর প্ল্যান আপনার যতদিনেরই হোক না কেন, প্যাংগং লেক কিন্তু দেখতেই হবে। এটা লাদাখের একটা মাস্ট ভিজিট প্লেস। বলে রাখি, প্যাংগং লেক 13,762 ফুট উচ্চতায় অবস্থিত নোনা জলের লেক, যার 40% রয়েছে ভারতে, তিব্বতে রয়েছে 50%, বাকি 10% ডিসপিউটেড। আমরা এখন প্যাংগং লেকের ধারে আমাদের রুমের মধ্যে জিনিসপত্রগুলো সব শিফট করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কটেজ। আর দেখতে পাচ্ছেন স্নোফল শুরু হয়ে গেছে, তো দারুণ ব্যাপার, স্নোফল হচ্ছে। আর আমরা এখন লেকের একদম কাছে যাব। এতক্ষণ তো দূর থেকে ছবি টবি দেখছিলাম, তুলছিলাম। তো এখন রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি
লেকের একদম কাছে স্নোফল এনজয় করতে করতে। প্যাংগং লেকে যে কটেজে আমরা ছিলাম তার নাম হচ্ছে নেটিভ হাট। এই যে কটেজগুলো দেখছেন এখানেই আমরা ছিলাম। আর হ্যাঁ, প্যাংগং লেকের একদম কাছে কিন্তু এখন থাকার কোনো পারমিশন নেই। মোটামুটি একটা ডিস্টেন্সে রয়েছে অজস্র কটেজ রয়েছে, টেন্ট রয়েছে। এখানে কিন্তু কোনো রকম হোটেল নেই, আপনাকে থাকতে হবে এই কটেজ বা টেন্টে। টেন্টে থাকার ডিসিশনটা আমরা নিইনি, কারণ রাতের দিকে প্যাংগং লেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয় আর তার সাথে প্রচণ্ড হাওয়া দেয়। তো আমরা এই জন্য প্রেফার করেছি কটেজে থাকার। এখানে বেসিক সব ফেসিলিটি রয়েছে, প্রত্যেক কটেজের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে। আর তো মানে ব্ল্যাঙ্কেটারে এই সমস্ত কিছু ভালোই ছিল, গিজারের ব্যবস্থাও ছিল, মানে গরম জলের ব্যবস্থা ছিল যেটা সকালে দেয়, এই আর কি। তো এটারও নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আর হ্যাঁ, এদের খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো ছিল, ভেজ মিল ছিল ব্রেকফাস্ট আর ডিনারে, তবে ভালো ছিল। লাগেজগুলো রুমে রেখেই চটপট বেরিয়ে পড়লাম, কারণ কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে আর তার মধ্যেই প্যাংগং লেককে একদম সামনে থেকে দেখার জন্য বেরিয়ে পড়লাম। আমরা গাড়ি নিয়েই গেছিলাম, প্যাংগং লেকের ধারে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বিকেলের পড়ন্ত আলোয় প্যাংগং লেক হয়ে উঠেছিল মোহময়ী। এত সুন্দর একটা দৃশ্য চোখের সামনে দেখে সত্যিই মনে হচ্ছিল জীবন যেন সার্থক। আমাদের মতো আরও অনেক ভ্রমণ পিপাসু মানুষের কাছে লেহ লাদাখ কিন্তু ড্রিম ডেস্টিনেশন। আর তার মধ্যে এই প্যাংগং লেক দেখার স্বপ্ন হয়তো অনেক মানুষই দেখে থাকেন। আর তাই এই প্যাংগং লেক ভালোভাবে দেখার জন্য দরকার কিন্তু একটা প্রপার প্ল্যানিং। তো এই প্রপার প্ল্যানিং আমি এই ভিডিওতে যথাসম্ভব আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও আমার চ্যানেলে শুধুমাত্র প্যাংগং লেক নিয়ে আলাদা করে কিন্তু একটা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এখন বাজে 5:20 আর আমরা সানরাইজ দেখতে চলে এসেছি প্যাংগং লেকে। প্যাংগং লেকের রাত্রিবাসটা কিন্তু একটু কষ্টেরই, কারণ প্রচণ্ড ঠান্ডা আর তার সাথে ঠান্ডা হাওয়া। তবে সকালবেলার এই সূর্যোদয় দেখে আবারও মনটা ভরে গেছিল। কি দারুণ লাগছে দেখতে, একবার দেখুন। ওই উল্টো দিকের পর্বতচূড়াগুলোর মধ্যে রোদ পড়ে চারদিকে একদম যেন আলোয় ঝকমক করছে। অসাধারণ একটা দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম। কিন্তু প্রচণ্ড ঠান্ডায় একদম হি করছি, গাল নাক সব লাল হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা ব্রেকফাস্টটা জাস্ট অমৃত লাগছিল। আর এই ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজেই ছিল। তো এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে লাগেজ গুছিয়ে নিয়ে আমরা রওনা দেব হানলের উদ্দেশ্যে। তবে সকালের আলোয় প্যাংগং লেক দেখতে কতটা সুন্দর লাগে সেটা আমরা ঘুরে দেখেছিলাম। আর চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই কতটা সুন্দর লাগছে দেখতে সকালে। প্যাংগং লেক ছেড়ে যেতে মন তো চাইছিল না, তবে আজকে আমাদের গন্তব্য হানলে। যাওয়ার পথে আর একটা ভিউ পয়েন্ট থেকে আর একবার সুন্দরী প্যাংগং লেককে দেখে নিলাম মন ভরে। লেহ লাদাখ ট্যুরের 6 নম্বর দিনে আমরা যাব হানলে। প্যাংগং লেক থেকে হানলের ডিস্টেন্স মোটামুটি 300 কিলোমিটার। আর মাঝে পথে দেখে নেব রেজাংলা ওয়ার মেমোরিয়াল। অনেকেই প্যাংগং লেক দেখে ফিরে যান লেহ শহরে। আমাদের ট্যুরে হানলে আর সমরেরি লেকও কিন্তু ইনক্লুডেড রয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। 1962 সালে ভারত চীন যুদ্ধে মেজর শয়তান সিংয়ের নেতৃত্বে 120 জনের ভারতীয় সেনার টিম 1300 চীনা সৈনিককে হারিয়ে 114 জন সেনা শহীদ হয়েছিলেন। আর তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেই 1963 সালে তৈরি হয়েছিল চুশুলে এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এখানে ভেতরে রয়েছে একটা মিউজিয়াম, আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু হয়, যেটা দেখলে সত্যিই আপনার গায়ে কাটা দেবে ভারতীয় বীর সৈনিকদের বীরত্ব দেখে। তো এই লাদাখ ট্যুর কিন্তু অসম্পূর্ণ থেকে যায় রেজাংলা ওয়ার মেমোরিয়াল ঘুরে না দেখলে। রেজাংলা মিউজিয়াম থেকে আমরা এখন হানলের পথে চলেছি। ডান দিকে আমাদের সাদা বরফে ঢাকা লাদাখ রেঞ্জ, আর বাঁদিকে দেখতে পাচ্ছি কৈলাস রেঞ্জ। মাঝখানে দূরে একটা পাহাড় যেন দুটোর মধ্যস্থতা করছে। রাস্তা বলে সেরকম কিছু নেই, পথের দুপাশে একটু পাথর টাথর দিয়ে সীমারেখা করা আছে, তার মধ্যে দিয়েই গোয়াজু লাইকের মতো গাড়ি চলছে, যে যেদিকে যেতে পারে। আপাতত আমাদের এই দুটি গাড়ি পথে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে, আর সেরকম কিছু
গাড়ি ঘোড়া নজরে পড়ছে না, আজকে মিলিটারি গাড়ি ছাড়া। কিন্তু অনেকক্ষণের, আর মাঝে কিন্তু খুব একটা খাওয়ার অপশানও পাবেন না। তার মধ্যে একটা রেস্টুরেন্ট দেখে আমরা লাঞ্চটা সেরে ফেলেছিলাম। আর রাস্তায় যেতে যেতে কত রকমের যে ভূপ্রকৃতি দেখলাম তার অন্ত নেই। এই দেখুন না কত সুন্দর লাগছে দেখতে চারপাশটা। কোথাও চড়ে বেড়াচ্ছে ভেড়ার পাল, ঘাস খাচ্ছে, কোথাও নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে বুনো ঘোড়া। সব কিছু দেখতে দেখতে কখন যে হোমস্টেতে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আর এখানে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম পদ্ম হোমস্টে। হানলেতে অ্যাকোমোডেশন একটু কম, যেহেতু কম মানুষ এখানে আসেন সেই জন্য কিন্তু হোটেল বা রিসর্টও কমই দেখা যায়। তার মধ্যে এই পদ্ম হোমস্টেটাই ছিল সব থেকে ভালো। আর একটা কথা, এখানে কিন্তু সারাদিন কারেন্ট থাকে না, সন্ধ্যাবেলা মাত্র 6টা থেকে 11টা পর্যন্ত কিন্তু কারেন্ট থাকে। আর এই সময়ের মধ্যে কিন্তু ফোন বা ক্যামেরা বা যা কিছু থাকুক সেগুলোতে কিন্তু চার্জ দেওয়া কাজগুলো আপনাকে সেরে নিতে হবে। লে শহরের বাইরে আপনি যেখানেই থাকুন না কেন সব জায়গাতেই কিন্তু এই একইভাবেই চলে। মাত্র 3 থেকে 4 ঘন্টার জন্যই কিন্তু কারেন্ট থাকে। ব্যাগপত্র রেখে চা খেয়ে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি। হানলে গ্রামটা খুবই শান্ত শিষ্ট। আর দেখুন ঘরবাড়ি খুব বেশি নেই। ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে পদ্ম হোমস্টে। এই হোমস্টেটা এখানে বেশ পপুলার। আর পেছনে পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখুন, মানে লাদাখ এসে কত রকমের পাহাড়ের বা পর্বতের যাই হোক স্ট্রাকচার দেখলাম, কালার দেখলাম, কোনোটা সবুজ কোনোটা লাল, মানে কত রকমের স্ট্রাকচার দেখেছি। একদিনে লে লাদাখের যে অপরূপ সৌন্দর্য দেখেছি তা ফোনের ক্যামেরার মাধ্যমে বা ভাষায় বর্ণনা করা কিন্তু অসম্ভব। তাই লাদাখকে জানতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে লে লাদাখ, আর হাতে রাখতে হবে কম করে 10টি দিন, যাতে বৈচিত্র্যে ভরা কেন্দ্রশাসিত অঞ্চলটির এই অপার সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ করতে পারেন। थोड़ा सा नमकीन है, थोड़ा सा खट्टा है। কি খুশি, কি খুশি। হানলে পৌঁছে আগের দিন আমরা হানলের সৌন্দর্য আর তার সাথে নিস্তব্ধতা উপভোগ করেছিলাম। আর আজকে আমরা দেখব লাদাখ এই হানলের বিখ্যাত স্পেস অবজারভেটরি, যেটা কিনা ওয়ার্ল্ডের 2nd হাইয়েস্ট স্পেস অবজারভেটরি। এটা বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, তাই আগের দিন আমরা দেখতে পারিনি। তাই আজকে চলে এসেছিলাম দেখতে এই স্পেস অবজারভেটরি। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্পেস অবজারভেটরি আমরা ঘুরে দেখেছিলাম, আর সেখান থেকে ক্যাপচার করা কিছু ছবি যেগুলো ওখানে কম্পিউটারে ছিল সেগুলোও নিজের চোখে দেখেছি। তো সব কিছু মিলিয়ে হানলে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আর হানলে থেকে এখন আমরা রওনা দেব সমরেরি লেকের উদ্দেশ্যে। হানলে থেকে সমরেরি লেকের ডিস্টেন্স 160 কিলোমিটার, সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। আর মাঝে দেখে নিলাম কাইজার স লেক। এছাড়া রাস্তায় অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম সমরেরি লেকের দিকে। আর এই হচ্ছে লাদাখের বিখ্যাত ওয়াটার পাস। এগুলো কিন্তু খুবই মারাত্মক। আমাদের সামনের একটা গাড়ি এটাতে আটকে পড়েছিল, আমাদের ড্রাইভার দাদার তৎপরতায় গাড়িটি সেখান থেকে বেরিয়ে চলতে শুরু করলো। সমরেরি লেকে ঢোকার কিছুক্ষণ আগে রাস্তা কিন্তু খুবই খারাপ, দেখেই বুঝতে পারছেন রাস্তা সেভাবে নেই বললেই চলে। আর এর মধ্যেই হঠাৎই দেখা পেলাম আর এক নীল জলের সুন্দর লেক, যার নাম সমরেরি লেক। প্রায় 15,000 ফিট উচ্চতায় অবস্থিত এই সমরেরি লেক লাদাখের উচ্চতম হ্রদগুলির মধ্যে বৃহত্তম, যেটা পুরোটাই ভারতে অবস্থিত। আর এটা কিন্তু মিষ্টি জলের লেক। সমরেরি লেকের ধারে এই ভিলেজটার নাম হচ্ছে লেকের পাশে করজুক গ্রামে রয়েছে করজুক মনেস্ট্রি, যা প্রায় 300 বছরের পুরানো। এখানে শাক্যমুনি বুদ্ধের মূর্তি সহ আরও বেশ কিছু বুদ্ধ মূর্তি রয়েছে, আমরা এগুলো ঘুরে দেখেছিলাম। আর এখানে প্রায় 70 জন সন্ন্যাসীর থাকারও ব্যবস্থা রয়েছে। এই মনেস্ট্রি দেখে আমরা চলে গেছিলাম হোটেলে চেক ইনের জন্য। আর এখানে কিন্তু আমাদের হোটেল দিয়েছিল, হোটেলের নাম ছিল হোটেল গ্র্যান্ড ডলফিন। হোটেলের রুমগুলো ছিল বেশ সুন্দর। আর এই রুম থেকে সবথেকে যেটা সুন্দর ছিল সেটা হচ্ছে বাইরের ভিউ। জানালার পর্দা সরালেই ভেতর থেকে বাইরের সমরেরি লেকের দারুণ একটা ভিউ কিন্তু পাওয়া যাচ্ছিল। লেকের ধারে চলে এসেছি। লেকের ভিউটা দেখুন, জাস্ট দারুণ। ঘন নীল জল সমরেরি লেকের, দারুণ লাগছে। সমরেরি লেকে কিন্তু পর্যটকের সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকজন পর্যটক আসেন। তবে এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনি লাদাখ ট্যুরে আর কোথাও পাবেন না। মিষ্টি জল টেস্ট করে দেখলে? না, আমি নরমাল জল, মানে নোনতা জল নয়, তাই তো? দূরে বরফে ঢাকা পর্বতচূড়া,
আর তার মাঝখানে লেক, আর লেকের সৌন্দর্যের দিক সামনে আমরা থেকে দাঁড়িয়ে আছি। সমরেরি লেক কিন্তু প্যাংগং লেকের থেকে কোনো অংশেই কম নয়। আপনার হাতে সময় থাকলে ঘুরে যেতেই পারেন এই সুন্দর সমরেরি। রাতের ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, পরের দিন সকালে উঠে আবারও ব্রেকফাস্ট করে আজকে রওনা দেব লের উদ্দেশ্যে। বিগত 5 দিন লাদাখের বিভিন্ন জায়গায় ঘুরে আজকে আমরা ব্যাক করব লে শহরে। মাঝে দেখে নিয়েছিলাম একটা হট স্প্রিং আর তার সাথে পুগা ভ্যালি। লে শহরে ফিরে আজকে লের যে বাকি সাইট সিনগুলো ছিল সেগুলো কমপ্লিট করব। তার মধ্যে প্রথমেই আমরা দেখেছিলাম হেমিস গুম্ফা। এই হেমিস গুম্ফা লাদাখের অন্যতম একটি পুরানো এবং বিখ্যাত গুম্ফা বা মনেস্ট্রি। বিশ্বাস করা হয় যীশুখ্রিস্ট স্বয়ং এসেছিলেন এই গুম্ফাতে। আর এই গুম্ফাতে রয়েছে একটি সংগ্রহশালা, যেখানে বহু প্রাচীন জিনিসের সমারোহ রয়েছে, যেটা আপনারা নিজের চোখে দেখতে পারবেন। আর এই সংগ্রহশালার টিকিট মূল্য খুব বেশি কিছু না। আর তার সাথে সাথে মাঝখানে কিন্তু 2 ঘন্টা লাঞ্চের জন্য বন্ধ থাকে, বাকি সময়টা খোলা থাকে। তার সাথে আমরা দেখে নিয়েছিলাম আরও একটি মনেস্ট্রি, যার নাম থিক্সে মনেস্ট্রি। দারুণ সুন্দর দেখতে এই মনেস্ট্রিটাকে তুলনা করা হয় লাসার প্যাটোলা প্যালেসের সাথে। সত্যিই অসম্ভব সুন্দর দেখতে এই মনেস্ট্রি। এখন পর্যন্ত লাদাখের যে কটা মনেস্ট্রি আমরা দেখেছি তার মধ্যে সব থেকে সুন্দর মনেস্ট্রি এটাই। আর এই মনেস্ট্রি থেকে বাইরের ভিউটাও ছিল জাস্ট দারুণ। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন সে প্যালেস, আর তার সাথে আরও বেশ কিছু ছোটোখাটো মনেস্ট্রি আছে, হাতে সময় থাকলে সেগুলো ঘুরে নিতে পারেন। তারপর সবশেষে আমরা গেছিলাম দেখতে র্যাঞ্চো স্কুল। 3 ইডিয়টস খ্যাত সেই র্যাঞ্চো স্কুল একবার নিজের চোখে যেন না দেখলেই নয়। তো মোটামুটি লাদাখের সমস্ত লোকাল সাইট সিন কমপ্লিট করে ফিরেছি হোটেলে। আজকে লে লাদাখে আমাদের লাস্ট দিন, তাই সন্ধ্যাবেলা আরও একবার চলে গেছিলাম লে মার্কেট ঘুরে দেখার জন্য। বেশ কিছুক্ষণ সেখানে হাঁটাহাঁটি করে হোটেলে ফিরে অনেক দিন পর আবার সেই দারুণ দুর্দান্ত বাঙালি স্বাদের খাবারের টেস্ট পেলাম আর মন ভরে ডিনারটা করলাম। রাতে ঘুমিয়ে নিয়ে সকালে উঠে ব্রেকফাস্ট করে এবার আমাদের রওনা দেওয়ার পালা কলকাতার উদ্দেশ্যে। হোটেলে চেক আউট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল সকাল 11:30টায়। তো সেই মতো নির্দিষ্ট সময় এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর আপনারা চাইলে 2 রকমভাবে আরও কলকাতা পৌঁছাতে পারেন। প্রথমত আপনারা মানালি লে হাইওয়ে হয়ে মানালি আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে জিসপা বা সারসুতে এক রাত থেকে তারপর মানালি আসতে হবে। মানালি থেকে ওভারনাইট বাসে বা গাড়িতে দিল্লি এসে দিল্লি থেকে কলকাতা ফিরতে পারেন। অথবা আপনারা লে থেকে কার্গিল হয়ে পৌঁছে যেতে পারেন আবারও শ্রীনগরে। শ্রীনগর থেকে কিন্তু ফিরতে পারেন ফ্লাইটে দিল্লি, বা শ্রীনগর থেকে জম্মু হয়ে জম্মু থেকে ট্রেন ধরে ফিরতে পারেন কলকাতা। তো এই মোটামুটি ব্যাপার। আর আমাদের আগেই বলেছি ফ্লাইটের ভাড়া পড়েছিল এক একজনের প্রায় 24,000 টাকা করে যাতায়াত মিলে। আমরা যেহেতু একসাথে রাউন্ড ট্রিপের টিকিট কেটেছিলাম, আর টোটাল ট্যুরটাতে আমাদের খরচ পড়েছিল প্রায়, ট্রাভেল এজেন্সিকে দিতে হয়েছিল 28,000 টাকা পার হেড। আমাদের 4 জনের গ্রুপ ছিল। ফ্লাইটের ভাড়া পড়েছিল 24,000 টাকা। আর তার সাথে আদার খরচার মধ্যে ধরতে পারি ওই 5 থেকে 6,000 টাকার মতো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। আর এই লে লাদাখ ভ্রমণের প্রত্যেকটা জায়গা নিয়ে কিন্তু আলাদা আলাদা করে ব্লগ রয়েছে আমার চ্যানেলে। তো ডিটেলস ইনফরমেশান আরও বেশি পেতে চাইলে দেখতে হবে সেই সমস্ত ব্লগ। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।